প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। সামনে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় এই অ্যাসাইনমেন্টের আলোকেই ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অ্যাসাইনমেন্টের আলোকেই আজকে আমি অনলাইন ক্লাসটা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করি এবং সাথে সাথে তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এই প্রত্যাশা রেখে প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি তোমাদের সাথে। আমি মিশন কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নান্দিয়াপাড়া 20 শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন ডিগ্রি কলেজ, সোনামণি, নোয়াখালী। আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে প্রথম অধ্যায় বেসিক কনসেপ্ট অফ বিজনেস এই অধ্যায়ের আমরা কিছু আলোচনা করব। আলোচনা যে বিশেষ করে প্রথম অধ্যায়ে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। আজকে আমরা বিষয় শিরোনাম ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, তোমাদের সাথে মূল আলোচনা আমরা ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করে তোমরা ব্যবসায়ের ধারণা লাভ করতে পারবে, ব্যবসায়ের সংজ্ঞা সম্পর্কে অবগত হতে পারবে, ব্যবসায়ের আওতা সম্পর্কে ধারণা লাভ করবে, ব্যবসায়ের গুরুত্ব প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে, ব্যবসায়ের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। আমরা এই বিষয়গুলো আজকে একটু ধীরে ধীরে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। প্রথমে আমরা ব্যবসায়ের ধারণা সম্পর্কে আসি। সাধারণ অর্থে ব্যবসা বলতে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলীগুলোকে বোঝায়। ব্যবসা হলো পণ্য সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং সংশ্লিষ্ট সহায়ক সব বৈধ অর্থনৈতিক কার্যাবলীকেই আমরা সাধারণত ব্যবসা বলি। আর ব্যবসায়ের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসায় বলে। ব্যবসায়ীর যাবতীয় বৈধ অর্থনৈতিক কার্যকলাপকে ব্যবসায় বলা হয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ও বিভিন্নমুখী অভাব পূরণের নিমিত্তে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তা মানুষের ব্যবহার উপযোগী করা এবং ভোগ ব্যবহারের জন্য পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কর্ম প্রচেষ্টাকে ব্যবসা বলা হয়। এখন ব্যবসা মূলত আরেকটু যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেই ক্ষেত্রে ইংরেজি বিজনেস শব্দের আবিধানিক অর্থ হলো যে কোনো কাজে ব্যস্ত থাকা, কিন্তু বাংলায় এত ব্যাপক অর্থে ব্যবসায় শব্দটি ব্যবহৃত হয়নি। এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বোঝায়। কোনো কাজ অর্থনীতি সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসা বলা যায় না। ওই কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য যেমনি থাকতে হয়, তেমনি তা আইনগত বৈধ হওয়া আবশ্যক। ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে ও বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প, বাণিজ্য ও এর সহায়ক সকল কাজই ব্যবসায়। তাহলে ব্যবসায়ের ধারণাটা আমরা কিছুটা পেলাম। এবার আমরা ব্যবসায় সম্পর্কে আমরা বুঝলাম। উৎপাদন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল কার্যাবলীকে আমরা ব্যবসা বলি এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন থেকে শুরু করে বন্টন পর্যন্ত যত সকল কার্যক্রম আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে সবগুলোকে ব্যবসায়ের আওতায় বলা চলে। এবার আমরা ব্যবসায়ের আওতা বা পরিধিটা আমরা দেখি। ব্যবসায়ের আওতা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন, বন্টন ও এর
সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে ব্যবসায় বলে। এই উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বন্টনের ক্ষেত্রে ক্রয় ও বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসেবে গণ্য। অন্যান্য কাজ পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী হিসেবে বিবেচিত হয়। তাই ব্যবসাকে নিম্নোক্ত সমীকরণ মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। এবং এই ব্যবসায়ের আমরা ৩টা ভাগ প্রথমে দেখতে পাই: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পগুলোকে আমরা আবার কয়েকটা ভাগ দেখতে পাই: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। এবং বাণিজ্যকে আমরা 2টা ভাগ দেখতে পাই: ট্রেড বা পণ্য বিনিময়, পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এবং ট্রেড বা পণ্য বিনিময়কে আমরা আবার দেখতে পাই 2টি ভাগে: অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যে আমরা দেখতে পাই পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা। বৈদেশিক বাণিজ্যে আমরা দেখতে পাই আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী সেটাতে আমরা দেখতে পাই ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার, এগুলো। এরপরে প্রত্যক্ষ সেবা। আমরা এগুলো নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। প্রথমে শিল্প, যে কর্ম প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে আমরা শিল্প বলি। শিল্প উৎপাদনের বাহন, উৎপাদনের প্রক্রিয়া ও কর্মসংস্থার ভিন্নতর কারণে শিল্পকে প্রধানত কয়েকটা ভাগে আমরা ভাগ করে দেখছি। প্রথমে যেটা বললাম, আমরা যে বলছিলাম প্রজনন শিল্প, প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্য নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে, যেমন হ্যাচারি, নার্সারি, হাঁস মুরগি খামার ইত্যাদি। তারপরে নিষ্কাশন শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয়, তাকে নিষ্কাশন শিল্প বলে। খনিজ পদার্থ উত্তোলন, মৎস্য শিকার এরূপ শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখতে পাই নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়, তাকে নির্মাণ শিল্প বলে। প্রস্তুত শিল্প, শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে, যেমন বয়ন শিল্প, ইস্পাত শিল্প, এগুলি। সেবা পরিবেশক শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে, তাকে সেবা পরিবেশক শিল্প বলে, যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, পর্যটন ইত্যাদি প্রতিষ্ঠানগুলোকে আমরা শিল্প বলি। এছাড়াও আরেকটা শিল্প কৃষি শিল্প, কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে আমরা কৃষি শিল্প বলতে পারি। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী, ভূগর্ভ পানি ইত্যাদি কৃষিকাজের মধ্যে মুখ্য অবলম্বন। বাংলাদেশের কৃষিখাতের মধ্যে ফসল, মৎস্য, প্রাণী সম্পদ, বন 4টি উপখাত অন্তর্ভুক্ত। এইগুলো হলো সাধারণত শিল্পগুলো আমরা দেখতে পাই। এবার বাণিজ্যের কথা বলি। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিকট পৌঁছানো যে ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূর করার জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়ে থাকে। বাণিজ্যে আমরা প্রথম একটা জিনিস দেখি ট্রেড বা পণ্য বিনিময়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। এই পণ্য বিনিময়ের আমরা 2টা ভাগ দেখতে পাই, একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য আমরা যেটা দেখি, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য অনুষ্ঠিত হয়, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এই ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই একই দেশের অধিবাসী হয়। প্রকৃতি অনুযায়ী এরকে পাইকারি ও খুচরা 2 ভাগে ভাগ করা যায়। বৈদেশিক বাণিজ্য, দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয়, তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এরূপ বাণিজ্য 3 ধরনের, যথা আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। এখন আমদানি বলতে আমি কোনো দেশ থেকে যখন কোনো পণ্য আমদানি করি সেটা হলো আমদানি, আর কোনো দেশ আমার দেশে উৎপাদিত পণ্য আমার দেশের চাহিদা পূরণ করে যদি আমি বিদেশে পাঠাই সেটা হলো রপ্তানি। আবার পুনঃরপ্তানি হলো কোনো দেশ থেকে আমি কোনো পণ্য এনে সেটাকে পুনঃ প্রস্তুত করে আবার অন্য দেশে প্রেরণ করি বা পাঠাই, সেটা হলো পুনঃরপ্তানি। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, পণ্য বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সমাধার বেলায় অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও জ্ঞানগত বাধা দেখা দেয়। এই সকল বাধা দূরীকরণের জন্য যথাক্রমে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার ইত্যাদি কার্যের সহযোগিতা প্রয়োজন পড়ে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই সকল কার্য সম্পাদনের জন্য সুষ্ঠু প্রতিষ্ঠান ও স্বাভাবিকভাবে ব্যবসায়ের আওতাধীন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যেটা প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবা কর্ম বিক্রয় করেন। এদের কাজকে সাধারণভাবে ব্যবসায়ের আওতাধীন মনে করা হলেও প্রকৃত অর্থে পেশা বা বৃত্তি হিসেবে গণ্য হয়। তবে কয়েকজন ডাক্তার মিলে ক্লিনিক ব্যবসা বা কয়েকজন উকিল মিলে অ্যাটর্নি ফার্ম বা প্রকৌশলীরা মিলে ইঞ্জিনিয়ারিং ফার্ম গঠন করতে পারেন, যা প্রত্যক্ষ সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে সঙ্গত কারণে ব্যবসায়ের আওতায় আসে। তাহলে ব্যবসায় বর্তমান বিশ্ব সভ্যতায় একটি ব্যাপক আওতা বিশিষ্ট অর্থনীতির কর্মকাণ্ডের সমষ্টি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন এবং এর সহায়ক প্রত্যক্ষ পরোক্ষ সকল কাজই এর আওতাধীন। ব্যবসায়ের কার্যকলাপে বাদ দিয়ে তাই বর্তমানকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড চিন্তাই করা যায় না। এটা হলো ব্যবসায়ের আওতাধীন। কেমন ব্যবসায়ের আওতা। তারপরে এরপরে আমরা দেখতে চাই একটু ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। আমরা এই ক্লাসগুলো আগেও আলোচনা করেছিলাম, তারপরও আমরা একটু আলোচনা করতে চাচ্ছি, যেহেতু অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্টটা তোমাদের এগুলো নিয়েই। তোমরা ক্লাসটা একটু খেয়াল করবে, তোমাদের উপকার আসবে মনে হচ্ছে, আমি মনে করি, সেই জন্য এই ক্লাসটাকে আমি আপাতত দিলাম। আচ্ছা, ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্ব যেগুলো, সেগুলোতে অর্থনৈতিক গুরুত্ব বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব এত বেশি যে তা বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও এর মাধ্যমে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছুই বিশেষভাবে প্রভাবিত হয়। আমাদের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথমে যেটা সম্পদের উপযুক্ত ব্যবহার। দেশের সম্পদের কার্যকর ব্যবহারের উপর জাতীয় উন্নয়ন নির্ভরশীল। সকল দেশেই ব্যবসায় দেশের সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। গাছ, বাঁশ ইত্যাদি থেকে মণ্ড তৈরি হয় এবং যা দিয়ে প্রস্তুত কাগজ। এই কাগজ লিখে একজন শিক্ষার্থী তা ফেলে দেয় বা ফেরিওয়ালার কাছে বিক্রয় করে। এই ব্যবহার্য কাগজ প্যাকেজিং শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তা থেকে নতুন পণ্য উৎপাদিত হয়। এভাবে নানা অমূল্যবান জিনিসকেও ব্যবসায়ীরা মূল্যবান সম্পদে পরিণত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখে। এরপরে মূলধন গঠন, পুঁজি গঠন ও বিনিয়োগ। যেটা যে কোনো ধরনের ব্যবসা বা উৎপাদনের কাজে মূলধন গুরুত্বপূর্ণ, পুঁজি অত্যন্ত প্রয়োজন। এই মূলধন সৃষ্টি হয় প্রথমত সঞ্চয় থেকে। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমনি বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে, তেমনি অন্য ব্যবসায়ীগণ ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তা মূলধনে পরিণত করে। তারপর এই মূলধনের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ে, ফলে ব্যক্তিক ও জাতীয় অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হয়। তারপরে সরকারের রাজস্ব বৃদ্ধি। দেশের ব্যবসা তথা শিল্প বাণিজ্যের প্রসারের ফলে সরকার বিভিন্ন খাত হতে প্রচুর রাজস্ব আদায় করতে পারে। এতে সরকারের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি পায় এবং জনগণ তার সুফল ভোগ করে। 16-17 অর্থ বছরে বাংলাদেশে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল প্রায় 1,85,369 কোটি টাকার মতো, যার মধ্যে আমদানি রপ্তানি শুল্ক ও এর সংশ্লিষ্ট মূসক খাতে 54,330 কোটি টাকা, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন, ভ্যাট ও অন্যান্য খাতে 86,691.45 কোটি টাকা এবং আয়কর অন্যান্য খাতে 43,771.76 কোটি টাকা আয় হয়েছে, যার প্রায়
পারছেন এই ব্যবসায়ের খাত থেকে এসেছে বলে কটূক্তি করা ব্যবসায় 95% এই ব্যবসায়ী খাত থেকে এসেছে বলে পরিসংখ্যানে বলা হয়। এই জন্য সরকারের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়ের গুরুত্ব অনেক বেশি। তারপর উন্নয়ন, উন্নত প্রযুক্তি, ব্যক্তিগত, তারপরে ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি, ব্যবসায়ের অর্থ বিনিয়োগের ফলে অর্জিত মুনাফা মালিকের ব্যক্তিগত আয় ও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে যেমনি ভূমিকা রাখে, তেমনিভাবে তা জাতীয় আয়ও বৃদ্ধি করে। এছাড়াও ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে, যাদের আয় ও জাতীয় আয় বাড়ায়। এটা বড় শিল্পকে কেন্দ্র করে দেশে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির কারণ হয়। তারপর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বা পরিবহন খাতের উন্নয়ন। ব্যবসায়ের কারণে পণ্য ও কাঁচামাল এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে হয়। শ্রমিক, জ্বালানি ইত্যাদি গতিবিধি বেড়ে যায়, ফলে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিকশিত হয়। তারপরে নূতন আবিষ্কার বা নূতন প্রযুক্তির ব্যবহার। ব্যবসায় প্রয়োজন ও সহযোগিতা, বিভিন্ন প্রচেষ্টা ও গবেষণার মধ্য দিয়ে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে। এই উন্নতি প্রযুক্তি ব্যবহারের ফলে নূতন নূতন পণ্য উৎপাদন ও পণ্যের মান উন্নয়ন সম্ভব হয়। পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায় ও ব্যবসায়ের প্রতিযোগিতায় সামর্থ্য বাড়ে। এই কারণে উন্নত বিশ্বে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা কর্মে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ প্রচুর অর্থ ব্যয় করে। এছাড়া বিদেশ থেকে আধুনিক প্রযুক্তি আমদানিতে তারা সক্রিয় ভূমিকা পালন করে। তারপর শিল্প বাণিজ্যের প্রসার। বিমা, ব্যাংক হচ্ছে অর্থনীতির মেরুদণ্ড, আর ব্যবসা ছাড়া ব্যাংক বিমা চলতে পারে না। দুনিয়াতে ব্যবসা যত বাড়ছে, ব্যাংক বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানও সংখ্যাও তত বাড়ছে। রপ্তানি, তার রপ্তানি আয় দেশের অর্থনৈতিক উন্নতির ভিত্তি রচনা করে। যে দেশে রপ্তানি বেশি, সেই দেশ তত বেশি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্র। ব্যবসায়ী পণ্য সেবা উৎপাদন করে, এর মাধ্যমে দেশের রপ্তানি বৃদ্ধি করতে পারে এবং এই উৎপাদনের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে শিল্প বাণিজ্যের প্রসার করে একটা দেশের অর্থনীতিকে সম্প্রচারী করা বা উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এরপরেও আমরা দেখতে পাচ্ছি সামাজিক গুরুত্বগুলো। সামাজিক গুরুত্বের মধ্যে যেমন আমরা দেখতে পাই প্রথমেই পণ্য ও সেবার যোগান। ব্যবসায় জনগণের চাহিদা অনুযায়ী পণ্য সেবা যোগান সহজ ও নিশ্চিত করে, অভাব পূরণে সহায়তা করে। ব্যবসায়ের কারণে আমাদের পক্ষে প্রতিনিয়ত হাজারো পণ্য ও সেবা হাতের নাগালের মধ্যে পাওয়া সম্ভব। একজন শিক্ষার্থী তার প্রয়োজনীয় সকল উপকরণ ব্যবসায়ের কল্যাণে সহজে কিনে প্রয়োজন পূরণ করতে পারে। এভাবে সকল মানুষ এমনকি ব্যবসায়ীরাও তাদের প্রয়োজনীয় সামগ্রী ব্যবসায়ের সুবাদে সহজে প্রাপ্ত হয়, যা জনগণের সুখী ও সুন্দর জীবন নিশ্চিত করে। তারপর হলো বেকার সমস্যার সমাধান বা কর্মসংস্থান। ব্যবসা তথা শিল্প বাণিজ্যের অগ্রগতির ফলে দেশের কর্মসংস্থানে ব্যাপক সুযোগ ঘটে। এতে দেশের বেকার সমস্যার সমাধান হয়। বাংলাদেশে যে মারাত্মক বেকার সমস্যা বিদ্যমান, তার সমাধানে ব্যবসার উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রচুর জনসংখ্যা এই দেশে দেখা যায়। গ্রামে গঞ্জে শত মানুষ ছোটখাটো নানান ব্যবসায় নিয়োজিত থেকে জীবন ধারণ করছে। গার্মেন্ট শিল্পে যে ব্যাপক নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, তা বেকার সমস্যা সমাধানে ভূমিকা রেখেছে। তারপরে শ্রম বিভাগের সুফল। জীবনযাত্রা কর্মসংস্থানের মধ্যে কর্মসংস্থান দ্বারা ব্যক্তি ও সমাজ উপকৃত হচ্ছে, জীবনযাত্রা মান বৃদ্ধি পাচ্ছে, জাতি উপকৃত হয় এবং ব্যবসায়ীরও প্রচুর আয় বৃদ্ধি পেলে ভোগ বৃদ্ধি পায় এবং এতে করে যখন তাদের আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ঘটে, তখন বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি করে তারা শ্রম বিভাগের শ্রমিকের কর্মসংস্থান করতে পারে। এতে শ্রম বিভাগের সুফল সৃষ্টি হয় বা মানুষের বেকারত্ব হ্রাস করে, তাদের জীবনযাত্রা মান উন্নয়নে সহযোগিতা করে থাকেন।
এবং যখন ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে সব সম্প্রসারণ হয়, তখন তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা সকলের সাথেই প্রতিষ্ঠানের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এতে করে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটে, ব্যবসা বাণিজ্যের ফলে ভিতরে বাইরে বিভিন্ন মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং শহরে ভালো বইয়ের দোকান, সন্ধ্যায় শিক্ষকদের আগমন ঘটে, আড্ডায় পরিবেশ জন্ম নেয়। এইভাবে ব্যবসায়ের মানুষের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে। সভ্যতা সংস্কৃতির বিকাশ। ব্যবসায়ের প্রয়োজনেই দেশে বিভিন্ন ধরনের শিল্পকলার বিকাশ ঘটে। শিক্ষার্থীর বইগুলো প্রচ্ছদের দিকে তাকালেই দেখা যাবে নানান রঙের সুন্দর ডিজাইনের শিল্পকলার স্বাক্ষর রয়েছে। টিভি অনুষ্ঠানের বিজ্ঞাপনে নতুনত্ব, সাইনবোর্ড, ব্যানার সহ সবকিছুর মাধ্যমে শিল্পকলার উন্নয়নের প্রকাশ লক্ষণীয়। এতে এতে করে আমাদের যে সভ্যতা সংস্কৃতির এবং উন্নয়নের প্রকাশ লক্ষণীয়। এছাড়া ব্যবসায়ীদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা দেশের শিক্ষা সংস্কৃতির মান উন্নত হয়। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। সম্পর্ক উন্নয়ন মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়ের মাধ্যমে ক্রেতা বিক্রেতা, দেনাদার পানাদার, শ্রমিক মালিক, আমদানিকারক রপ্তানিকারক ইত্যাদি মাধ্যমে নানা পেশা ও শ্রেণী মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি হয়, ফলে সমাজ জীবনে শুভ প্রভাব পড়ে। জনবসতির বিকাশ, শিল্প স্থাপনের মাধ্যমে নগরায়ন, তারপরে সে যে এলাকায় শিল্প গড়ে ওঠে সেখানে আবাসভূমি গড়ে ওঠে, সে আবাসভূমিকে কেন্দ্র করে রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। একটি ব্যবসাকে কেন্দ্র করে অনেক রকম ব্যবসা গড়ে ওঠে, যেমন কর্ণফুলী পেপার মিল দ্বারা চন্দ্রকোনা উপশহরে পরিণত হয়েছে। শুধু শিল্পের কারণে বিশ্বে বড় বড় শহর গড়ে ওঠে। তাহলে জনবসতির বিকাশ ঘটে এবং ওই এলাকা শহরাঞ্চলে রূপান্তরিত হয় এবং ব্যবসা বাণিজ্যের দ্বারা দেশ ও জনগণের সবচেয়ে বেশি উপকৃত হয়। ব্যবসার কারণে ব্রিটিশ জাতি সারা বিশ্বে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। বর্তমান যুগে ভূখণ্ড দখলের পরিবর্তে বাজার দখলের প্রতিযোগিতা চলছে। ব্যবসা ছাড়া উন্নয়ন ও অগ্রগতির কল্পনা করা যায় না। মানব সভ্যতার সার্বিক ক্রমোন্নতি ব্যবসায়ের গুরুত্ব প্রয়োজনীয় অনস্বীকার্য। এগুলো ব্যবসায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এবং এছাড়া আরো কিছু অনেক গুরুত্ব রয়েছে ব্যবসা বাণিজ্যের। এরপরও আমি সময় স্বল্পতার কারণে দ্রুত এগুলোকে আলোচনা করে যাচ্ছি তোমাদের সাথে। ব্যবসায়ের কার্যাবলী। এরপরে আমাদের ব্যবসায়ের কার্যাবলী যেটা আমরা একটু আলোচনা করতে চাই, ব্যবসায়ের কার্যাবলীগুলো কি কি, ব্যবসায়ের মূলত কি কি কাজ করে থাকে সেই কার্যগুলো আমরা দেখতে পাচ্ছি। উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থ সংস্থান, ঝুঁকি গ্রহণ, তারপরে পরিবহন, তারপরে গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, মোড়ককরণ, বাজারজাতকরণ, প্রসার, এগুলোর ব্যবসায়ের মূল কাজ। মুনাফার্জন উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকরণ, উৎপাদন, বন্টন ও অবশ্যই তৎসংশ্লিষ্ট যাবতীয় কাজ এই ব্যবসায়ের কার্যকলাপ হিসেবে গণ্য। প্রথমে আমরা উৎপাদনের কথায় আসি। উৎপাদন ব্যবসায়ের প্রথম ও মূল কাজ। একজন ব্যবসায়ী বা শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে। উৎপাদন বলতে এই ক্ষেত্রে বিনিময়যোগ্য নূতন উপযোগ সৃষ্টিকে বোঝায়, যা ক্রেতাদের মধ্যে ক্রয়ের আগ্রহ সৃষ্টি করে। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট, এইভাবে নানান উৎপাদন ব্যবসায়ী প্রাণ গণ্ডিকে প্রসারিত করে। উৎপাদন কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রমে যে যাত্রা শুরু হয়, প্রকৃতপক্ষে ভোগকারীর নিকট তা পৌঁছানোর পূর্ব পর্যন্ত ব্যবসায়ের বিভিন্ন শাখা প্রশাখাকে তা সম্পৃক্ত ও সমৃদ্ধ করে। এরপর ক্রয় বিক্রয়। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যই ক্রয় বিক্রয় নামে অভিহিত। এতে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এই ক্রয় বিক্রয় ব্যবসায়ের একটা সহজজাত ও স্বভাব সিদ্ধ কাজ, তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় কার্যকেই সাধারণ ব্যবসায়ের হিসেবে গণ্য করা হয়। অর্থ সংস্থান প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস বা উৎস থেকে সংগ্রহ কাজে লাগানো প্রক্রিয়াকে অর্থ সংস্থান বলে। বিনা পুঁজিতে ব্যবসা হয় না, এই অপ্রাপ্ত বাক্য সকল সমাজে প্রচলিত। একজন শিল্পোদ্যোক্তা যেমনি শিল্প প্রতিষ্ঠান
শিল্পদেশের স্বল্প দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে হয়, তেমনি একজন ছোট দোকানিকেও দোকান বাড়ানোর অগ্রিম প্রধান দোকানের সাজসজ্জা, মালামাল সংগ্রহ ইত্যাদি প্রয়োজন হয়। অর্থাৎ ছোট হোক বড় হোক, যেই পরিমাণে ব্যবসা সেই পরিমাণে তাকে অর্থ বিনিয়োগ করতে হবে। অর্থ সংস্থান ছাড়া ব্যবসা করা যায় না। অবশ্যই তাকে মূলধন বা পুঁজি থাকবে। ঝুঁকি গ্রহণ। ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানুষের জীবন ও সম্পত্তিতে ঘিরে এই ঝুঁকি অনিশ্চয়তা বিদ্যমান। ব্যবসায়ের ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। উৎপাদিত পণ্যের মূল্য কমে যেতে পারে, বাজারে মন্দাভাব সৃষ্টি হতে পারে, পণ্য সামগ্রী বিনষ্ট হতে পারে, চুরি ডাকাতির সম্ভাবনা থাকতে পারে, মেশিন ও যন্ত্রপাতি বিনষ্ট হতে পারে, আগুনের ক্ষতি হতে পারে, জাহাজ ডুবি সহ নানা দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের নানান ঝুঁকির মোকাবেলা করেই মাথায় নিয়ে ব্যবসায়ীকে পথ চলতে হয়। এরপর পরিবহন। পরিবহন ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণের স্থানগত উপযোগ সৃষ্টির কাজকেই পরিবহন বলে। বিশ্বায়নের যুগে পৃথিবীর এক প্রান্তে পণ্য উৎপাদিত হচ্ছে, তা ব্যবহার বা ভোগ করছে পৃথিবীর নানা প্রান্তের মানুষ। বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাক যাচ্ছে ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে। একটা ছোট মুদির দোকানও গঞ্জ থেকে মাল কিনে ভ্যান গাড়িতে করে তা দোকানে নিয়ে আসে। তাই ব্যবসায়ের ক্ষেত্রে পরিবহন কার্য এর অবিচ্ছেদ্য অঙ্গ। গুদামজাতকরণ। উৎপাদন ও ভোগের মাধ্যমে মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে কালগত সমগত বাধা দূর করে। গ্রামের হাটে কৃষক থেকে তরকারি কিনে হাটে বসেই বিক্রয় সম্পন্ন করার নজির এখন ব্যবসায়ী জগতে অচল। তরি-তরকারি ও বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচের আলমারিতে রেখে বিক্রয় করে। সব মিলিয়ে কার্যত গুদামজাতকরণ বিভিন্ন ব্যবসায় পরিচালনা সম্ভব। প্রমিতকরণ ও পর্যায়ে পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার কাজকেই পর্যায়িতকরণ বলে। যেমন বিভিন্ন ধরনের গ্রাহক আকৃষ্ট করার জন্য সাবান, শ্যাম্পু, গুঁড়ো দুধ এভাবে হাজারো পণ্য বিভিন্ন সাইজের প্যাকেট ভরে বিক্রয় করা হচ্ছে। এভাবে এগুলোকেই মূলত প্রমিতকরণ, পর্যায়িতকরণ। মনোকরণ, মান সংরক্ষণ, ক্ষতির হাত থেকে রক্ষা, আকর্ষণীয় পণ্যকে গ্রাহকদের নিকট উপস্থাপনের জন্য মড়ক দিয়ে পণ্যকে ঢেকে দেওয়ার কাজকেই মড়ককরণ বলে। চানাচুর, চিপস ইত্যাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহ যদি পণ্যকে যে ধরনের প্যাকেটজাত করতে না পারে তবে পণ্যের মান নষ্ট হয়। ইলেকট্রনিক সামগ্রী যদি প্রয়োজনীয় আবরণযুক্ত না করে ব্যবহারের জন্য গাড়িতে উঠানো নামানো হয় তবে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যাকেটের গায়ে পণ্যের বিভিন্ন উৎপাদন সম্পর্কিত বর্ণনা গ্রাহকদের মাঝে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। খাদ্য মান সুরক্ষায় কালগত উপযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখে। এরপরে বাজারজাতকরণ প্রসার। পণ্য, সেবা, ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকেই বাজারজাতকরণ প্রসার বলে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে জ্ঞানগত বা প্রচারগত বাধা দূরীকরণ করে সহায়তা করে। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে বাজার নিয়ে যখন কাড়াকাড়ি চলছে তখন ভালো মানের পণ্য বা সেবা উৎপাদন করাই যথেষ্ট নয়, সম্ভাব্য গ্রাহকদের তা জানানো এবং তাদের মধ্যে ক্রয়ের আগ্রহ উদ্দীপনা সৃষ্টিও অপরিহার্য। তাই বাজারের দোকানদারও এখন দোকানকে সুন্দর ও পরিপাটি করে রাখে, সুন্দর সাইনবোর্ড লাগায়, গ্রাহক সেবার মাধ্যমে সে অন্যদেরকে থেকে এগিয়ে থাকতে চায়, যা ব্যবহার এখন গুরুত্বপূর্ণ। এই হলো ব্যবসায়ের কার্যাবলী। আমাদের এই ব্যবসায়ের কার্যাবলী আমরা আজকে আলোচনা আনছিলাম ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের কার্যাবলী এবং ব্যবসায়ের এগুলি আমাদেরকে আমি যেভাবে দিয়েছি তোমরা সেইগুলোকে আরেকটু দেখে নিবে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে লিখতে পারবে। আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।